বলো শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষি ক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার, 90.8 বেতার বিদ্যাসাগরের ম্যাটিক্স কৃষি পাঠশালায় আপনাদের স্বাগত। আজকের কৃষি পাঠশালার আলোচনার বিষয় পুঁই শাকের চাষ, বা যেটি মালাবার স্পাইনেচ কাল্টিভেশন নামেও পরিচিত। আর এই আলোচনাতে উপস্থিত রয়েছেন শ্রী সমীর ঘোষ। সমীরবাবু, আপনাকে আমাদের এই বেতার বিদ্যাসাগরের ম্যাটিক্স কৃষি পাঠশালাতে উষ্ণ অভ্যর্থনা জানাই। মিস্টার ঘোষের এই কৃষি বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি ওনার আরও একটি পরিচয় রয়েছে। উনি আত্মা প্রকল্পের সদস্য ছিলেন। এই প্রকল্পের দ্বারা বিভিন্ন কৃষি ভাইদের ভিন্ন ধর্মের চাষ নিয়ে বিশদে আলোচনা করা হয়ে থাকে। আজকে আমাদের এই অনুষ্ঠানে সমীরবাবুকে পেয়ে আমরা অনেকটাই আপ্লুত। আমরা সরাসরি চলে যাব একদম আমাদের এই প্রথম প্রশ্নে। এই যে পুঁই শাক, এই পুঁই শাক চাষের জন্য আমরা প্রথমে মাটিটি কিভাবে তৈরি করে নেব, এই নিয়ে আমরা সমীরবাবুর কাছে শুনে নেব। নমস্কার, বিদ্যাসাগর বেতারকে ধন্যবাদ জানাই আজকে এই আলোচনা করার জন্য। যে প্রথমে যেটা বললেন পুঁই শাক চাষ, এর সম্বন্ধে মাটি কিভাবে প্রথমে তৈরি করা যাবে। প্রথমে আমরা একটা পতির জমি ধরুন, পতির জমিকে আমরা প্রথমে উর্বর করব। উর্বর করার পদ্ধতি হচ্ছে আমরা রোটার বা পাওয়ার টিলার বা ট্রাক্টরের সাহায্যে
জমিটিকে বারবার 2 থেকে 3 বার লাঙল চালিয়ে উর্বর করে নিলাম। হুম। উর্বর করার পরে দেখতে হবে জমিটাতে আমাদের ঠিক ভিজে বা বাত যেটাকে আমরা বলি ভিজে ভাব আছে কিনা। আর সেইটা যদি থাকে তাহলে দানার ক্ষেত্রে সেরকম পদ্ধতি নিতে হবে, আর যদি ড্রাই ভাব থাকে তার লাগানোর পদ্ধতি আলাদা থাকবে। এটা আমরা ভালো করে উর্বর করে নিলাম। এরপরে আমরা জমিটাতে যদি একটু অনুর্বর হয় বেশি করে একটু গোবর সার লাগবে, দিতে হবে। তার সাথে যদি খোল দেওয়া যায় আরও ভালো, তার সাথে অল্প অল্প মূল সার দিলে ভালো। এইভাবে আমরা জমিটাকে রেডি করব। আচ্ছা, এই পুঁই শাকের জন্য কি কোনো ডালের প্রয়োজন না বীজের প্রয়োজন? না, পুঁই অ্যাকচুয়ালি বীজ থেকেই হয়। বীজ থেকে হয়। আচ্ছা, এর কি কোনো ভিন্ন ধর্মের কোনো প্রজাতি রয়েছে যে আলাদা আলাদা বীজ আমরা সংগ্রহ করব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এর জাত হচ্ছে আলাদা, পুঁইয়ের হচ্ছে পুঁই তো গঠনমূলক একই রকম, আর জাত হচ্ছে এত ফলন কোনো নেই। এর হুম। হচ্ছে মূল বিষয় হচ্ছে মোটা সরু। হুম। আগে সেসব আমাদের লোকাল যেসব বীজ ছিল সেটা একটু সরু সরু হতো। এখন যেসব হাইব্রিড বীজ এসছে সে চারাটা গাছটা প্রচুর মোটা হবে এবং বেশি আচ্ছা। বড়, বেশি জায়গা আয়তন ধরে ছুটবে, মানে বেশি ঘনত্বটা বেশি হয় আর কি। আচ্ছা, এই বীজ আমরা কিভাবে সংগ্রহ করব? বীজ আমাদের যেমন পুঁই গাছ যখন পাকলো তার থেকে যে প্রথমে কালো হয়ে দানাটা হয় হুম। চারাটা, তার ভিতর থেকে ওই ছোটো টাইপের দানা হয়, তো সেই ক্ষেত্রেও লাগালেও সংগ্রহ করে হয়। তার ক্ষেত্রে এখন চাষিরা উন্নত প্রজাতির বিভিন্ন মার্কেটে দোকানে বীজ দোকানে পাওয়া যায় বীজ, সেসব এনেই সংগ্রহ করে এনেই আমরা চাষ শুরু করে। বাড়িতে বীজটা কি করে তৈরি করবে? একটা পুঁই গাছ বাড়িতে হওয়ার পরে দেখবে, বিশেষ করে আপনার শীতের মাঝামাঝি টাইম থেকে ওই গাছে সাদা টাইপের ফুল আসে। ওই ফুলগুলো লাস্টে পরিপক্ত হয়ে সবুজ হবে, সবুজের পরে লালচে টাইপের হয়ে পেকে যাবে। পাকার পরে মানে যেটাকে আপনি মেজরি বলা হ্যাঁ, হয় মেজরি। ওইটাই, প্রথমে তাই তো? আমরা যাকেই হ্যাঁ, ফুলটাকে পুঁই যখন মেজরি আসবে বলা আমরা হয়। মেজরি বলি। হ্যাঁ, হ্যাঁ। ওই মেজরিটা পরিপক্ত হয়ে সবুজ হবে আগে, হুম। তারপরে আপনার লালচে টাইপের হয়ে পেকে যাবে, তখন ওই দানাটাকে সংগ্রহ করে রাখলে হবে। কোন বীজটাতে ফলন বেশি হয়ে থাকে, যেটা বাড়িতে সংগ্রহ করব না বাজার থেকে কিনবো, না একই ফলন হয়ে থাকে? না, অবশ্যই বাইরের বীজেই বেশি ফলন হবে। তা বিশেষ করে একটা জাত আমি বলি, যেটা আমাদের লোকালি বলে থাকি আমরা লাদেন পুঁই বলে। হ্যাঁ। ওটা খুব বেশি মোটা হয়ে থাকে হুম। এবং ফলন বলতে আপনার তো এত কোনো মানে শস্যর মতো নয়, এর ফলন বলতে বেশি পরিমাণে দৌড়ায় আর মোটা হয়, মানে হুম। চাষিরা ওজন বেশি পায়, লাভটা বেশি পায় আর কি। হুম। তাহলে একবার ওই যে লাদেন পুঁইয়ের বীজ বললেন কিনে নিয়ে চলে এলো, দিয়ে চাষ করতে শুরু করলো, দিয়ে ওই পুঁই গাছ থেকে নিশ্চয়ই মেজরি হবে। ওই মেজরি থেকে কি আবার গাছ উৎপন্ন করা হ্যাঁ, সম্ভব? আপনি পারেন, অবশ্যই হবে, কিন্তু তাতে আপনি নতুন যে বীজটা মার্কেট থেকে কিনে এনে লাগাবেন এর সাথে আপনার ওই ঘরের বীজটা আপনার মানে টেক্কা দিতে মানে পারবেন না, ফলনটা কম হবে। ফলনটা আচ্ছা, কম আচ্ছা। হবে। আচ্ছা, এই মার্কেট থেকে যে বীজটা কিনে আনবো ওটা কি আমরা শোধন করে নেব, না যেহেতু ওটা প্যাকেটজাত হয়ে থাকে শোধনের প্রয়োজন নেই? না, বাইরে আপনার দোকান থেকে বা মার্কেট থেকে বীজটা এনে প্রথমে আপনি যদি প্রথমে দানাটাকে প্যাকেট থেকে কেটে যদি আপনার 2-5 ঘন্টা আপনার সূর্যের আলোতে রোদে শুকিয়ে নেন, তাতে ক্ষেত্রে বীজের ক্ষেত্রে খুবই ভালো। কারণ হচ্ছে বীজে বিভিন্ন রকমের রোগ জীবাণু পোকা ব্যাকটেরিয়া থাকে, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। হুম। আর দ্বিতীয় ক্ষেত্রে ওই বীজটাকে যে জলটাতে ভিজাবে সেটাও যদি আপনি সূর্যের আলোতে একটু তাপমাত্রায় গরম করে নেন, তারপরে ওই গরম জলটা নর্মাল হওয়ার পরে তাতে যদি ওই বীজটা ফেলে ভিজিয়ে রাখেন, তারপর ছেঁকে আঁকুর করার পদ্ধতিতে আঁকুর করেন, তাহলে সেক্ষেত্রে বীজের রোগ অসুখ মানে আক্রমণ হওয়ার সমস্যা কম থাকে। আচ্ছা, আর যেটা বাড়িতে থাকে ওটা তো ধরুন আমরা চোখের সামনে থেকেই প্রসেসিং করছি, তো সেক্ষেত্রে কি ওই বীজটাও আমরা শোধন করার প্রয়োজন রয়েছে? হ্যাঁ, অবশ্যই করে নিলে ভালো। আচ্ছা, তার কারণ হয়তো ব্যাকটেরিয়া আক্রমণ হ্যাঁ, যেগুলো থাকে এই হয়ে যায়। আচ্ছা, ওটা লাগানোর পদ্ধতি কিভাবে লাগাবো? পদ্ধতি আপনার দু রকমভাবে লাগানো হয়। আচ্ছা। ধরেন যদি আপনি পুঁইয়ের মাচা করবেন না, হুম। মাচা করে অনেকে, হুম। যে মাচা করে অল্প গাছ থাকবে, মাচাতে ছুটবে ভর্তি হবে, হুম। মাচা ভরবে, কেটে কেটে বিক্রি হবে, আবার কোঁচাবে, সেটা আচ্ছা। একরকম পদ্ধতি। হুম। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ধরুন আপনি গাছটা 1 চাক্ষর বা 1 হাত করে হবে, হুম। সেটা চারা হিসাবে উড়িয়ে বিক্রি করবেন, সেরকম আচ্ছা। একরকমভাবে সংগ্রহ করতে হবে। এটা দুটা কারণ বললাম, মানে দুটার ক্ষেত্রে আলাদা লাগানো হবে। কারণ যেটা আপনি মাচা করবেন তার বীজের পরিমাণ খুব কম লাগাতে হবে, আচ্ছা। কম গাছ হবে। আপনি ভেড়াটা দিবেন, মাচা করবেন, ওতে ছুটবে।
আর যেটা চারাটা বিক্রি করবেন ওতে দানাটা বেশি পরিমাণে লাগবে, কারণ আপনি তো চারাটা উঠে নিলে ওই জায়গায় তো আর নতুন কোনো গাছ নেই যে কোঁচাবে, ওই জায়গাটা উঠে নিলে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। ওই জন্য বেশি করে দানা ফেলিয়ে রাখলে যতগুলো চারা হবে আপনি ততগুলো বিক্রি করলে ওখানটা খালি হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, মাচায় তো পুঁই শাক হয়, আমরা দেখেছি অনেক সময় মাটিতেও পুঁই শাক হয়, মানে ভুঁই পুঁই যেটাকে বলা হয় ভুঁইয়েতেও হয়। দুটো কি একই প্রজাতি? হ্যাঁ, একই প্রজাতি হয়, কিন্তু পার্থক্য হচ্ছে মাটিতে থাকলে ঘাসে বিভিন্ন প্রকার আক্রমণ বেশি হয়ে থাকে। ঘাস হয়ে গেলে আপনার পুঁইটার মানে নিজস্ব জোরটা মাটি টানতে পারেনি, ওতে ঘাসে অনেকটা আগাছায় টেনে নেয়। আর মাচায় তুললে কি হয়, পুঁইয়ের খালি মাটির উপরে যে অংশটা সেটাই থাকে, বাকি অংশটা আপনি দেখতে পাবেন কোদাল বা বিভিন্ন যন্ত্রের সাহায্যে, মজুরের সাহায্যে, বা আপনি নিজেও ভালো করে পরিষ্কার করতে পারবেন। আর যদি পুঁইটা মাটির উপরেই থাকে, মেচা না থাকে, আপনার ওই আগাছা পরিষ্কার করার একটু সমস্যা হয়ে যেতে থাকে। তার মানে যে কোনো লতানো উদ্ভিদ তাকে মাচাতে তুললেই বেশি ভালো ফলন হ্যাঁ, পাওয়া যায়, তাই তো? আচ্ছা, প্রথমে আমি আরেকটা যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে, বীজ বপন করার আগে বীজটাকে আমাকে তৈরি করতে হবে বপন করার জন্য। গাছ তো নয় যে বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিলাম, সেই ব্যাপারটা নয়। বীজ লাগাতে হচ্ছে যখন, তখন সেই বীজ লাগানোর আগে বীজটাকে আমি তৈরি করব কেমন করে, যাতে ভালো ফলন পাই বীজটা থেকে? না, বীজ আপনার যে জাতের নেবেন হুম। সেই জাতের আপনার বাজারে কিনতে পাওয়া যায়। ওই বাজার থেকে আনার পরে আমি যে পদ্ধতি বললাম, যে অঙ্কুর গোদামের সিস্টেম, শুকিয়ে প্রথমে বীজটা কেটে রোদে ভালো করে একটু দিয়ে দিলেন, তাতে একটু রোগ জীবাণু যে ব্যাকটেরিয়া নষ্ট হওয়ার ওগুলো হয়ে গেল। তারপরে যে ওই সূর্যের আলোতে ওই জানা যতটা জল লাগবে সে ততটা পরিমাণ মতো সূর্যের আলোর রোদে একটু গরম করে নেওয়া হলো। তো জলটা হালকা তাপমাত্রা কমে গেলে ওই বীজটা ওই জলে ফেলে রাখলেন। 6-7 ঘন্টার মধ্যে ভিজানোর পরে দানাটাকে ছেঁকে নিন। ছাঁকার পরে একটা শুকনো পাত্রে রেখে উপরে আমরা যেরকম অন্যান্য বীজ আঁকুর করে থাকি সেরকম উপরে একটা শুকনো কাপড় সুতির হলে ভালো হয়, দিয়ে হালকা ভিজিয়ে রেখে রোদের মধ্যে রেখে দিলে প্রায় 1-1.5 দিনের মধ্যে অঙ্কুর গদম হয়ে যায়। তারপর ওই বীজটাকে আমরা মাঠে, আমরা যেরকম আগে বলে গেছি যে মাটিটা রেডি হয়ে গেল, সেই মাটিটার মাঠে গিয়ে সেই জমিতে আপনার দু রকম পদ্ধতি হয়। একটা যদি আপনি বলেন যে চারা পুঁই তৈরি করব, তাহলে আপনার দানাটা একটু বেশি পরিমাণে লাগবে, আর খুব একটা দানা আর একটা দানার কাছে থাকবে, তাতে ঘনত্বটা বেশি থাকে। আর আপনি যদি বলেন মাচার জন্য লাগাবো, তার ক্ষেত্রে একটু ডিস্টেন্স বেশি থাকবে। আচ্ছা, তাহলে এই বীজটা কি পরিমাণ প্রয়োজন রয়েছে? আপনার যদি আপনি 5 কাঠা আপনার যদি চারা পুঁই লাগান, আপনার 150 গ্রাম মতো হলে বীজ হলে হয়ে যাবে কাঠাতে? হুম হুম আচ্ছা, আর বীজের যেই অঙ্কুরটা তৈরি হচ্ছে, তো ওই একটা একটা করে বীজ লাগাতে হবে না ছড়িয়ে দিলেই হবে জমিতে? না, আপনি যদি চারা লাগান চারা পুঁই হিসাবে ছড়িয়ে দিলেও হয়। আর চারা পুঁই মানে তাহলে বীজ থেকে গাছটা বেশ বড় মতো হতে হবে, মানে মানে গাছটাই অঙ্কুরটা? তুলে বিক্রি করে দেওয়া হ্যাঁ, হয়? গাছ সমেত আপনি গড়া সমেত উপড়ে বিক্রি করে দেবো, ওইটাকে বলে চারা পুঁই। ও আপনার ওইটা থেকে আচ্ছা, আপনি আর দ্বিতীয়বার রিটার্ন আর মানে পুঁই পাবেন না। পাওয়া না, যাবে না, ওই জন্য আচ্ছা। আপনার দানার হ্যাঁ। ঘনত্বটা বেশি থাকবে, বেশি লাগবে, কারণ হুম। এটা একবারেই উঠালেই তো শেষ। আর আপনি যখন যে এই গাছটাকে মাচায় তুলবেন, হুম। তখন মানে মাদার মতো করতে হবে, মানে একটা ডিস্টেন্স থেকে যেমন আমরা মাচা করা হয় উচ্ছে বা বিভিন্ন ঝিঙে, যে একটা 4 ফুট বাই 4 ফুট, মানে সে চারিদিকে যাতে হুম, বংশ বিস্তারের মতো হ্যাঁ, করতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ডিস্টেন্স করে লাগিয়ে 4 ফুট বাই 4 ফুট 3টে কি 4টা দানা দিয়ে প্রত্যেকটা মাদাতে দিয়ে সেইভাবে আমরা চারা গাছ মাচায় উঠানোর পরে দেখবে কিছুদিন বাদে মাচা ভর্তি হয়ে কোঁচাতে থাকবে। সেখান থেকে আমরা বাজারজাত কিছু করা ডগ কেটে বিক্রি করলাম, তার কিছুদিন বাদে আবার মাচা ভর্তি হয়ে যাবে। এইভাবে মাচাটা কিন্তু শেষ হবে না, কন্টিনিউ চলতে থাকবে বেশ কয়েক মাস। আর আমরা চারা পুঁইয়ের ক্ষেত্রে এমনি মাচার অনেক আগে বিক্রি করে দিতে পারবেন। কতদিন সময় লাগে বাজারজাত করতে? মোটামুটি 1 মাস 1 মাস সময় লাগে, যেটা চারা পুঁইটা। চারা পুঁইটা। আর যেটা মানে মাচাতে হয়, যেটা আমরা লাদেন পুঁই বলে থাকি, তাই তো? হুম হুম তো ওটা আমরা মিনিমাম একটা গাছ কতদিন ফলন দেবে? একটা গাছ আপনার 6 থেকে 7 মাস অবধি ফলন দেবে। আচ্ছা, মানে চারা পুঁইয়ের তো কোনো ওরকম ফলনের নির্দিষ্ট না, থাকছে না, ওটা আপনার তুলে বাজারজাত করে দেওয়া হয়? মোটামুটি বাজার জাতক মতো বড় হলেই আপনার ধরুন কেউ 1 ফুট কেউ 1.5 ফুট, ধরুন 2 ফুট হলেও ডগটাকে কেটে বর্ষাতে করে তুলে একবার বিক্রি করে দেওয়া হলো চারা পুঁইয়ের ক্ষেত্রে। আর কিন্তু যখন আমরা মাচাতে তুলবেন সেক্ষেত্রে আপনাকে মানে হচ্ছে মাচায় উঠানোর পর দেখতে হবে মাচা ভর্তি হলে কাটে একবার বাজারজাত করা হলো, তারপর সময় টাইম মধ্যে আবার 10 দিন কি 15 দিন টাইম লাগবে আবার মাচা ভরতে।
এইভাবে। আর যদি বড় মাচা আপনি বেশি পরিমাণে মানে লাগিয়ে রাখেন, এক মাথা থেকে কেটে কেটে বাজারজাত করবেন, আরেক পাশ থেকে আপনার ভর্তি হয়ে হয়ে বাড়ি মাচা ভর্তিই হয়ে থাকবে। আচ্ছা, এই চারা থেকে গাছটি বাজারজাত করার আগে পর্যন্ত সেক্ষেত্রে ওর পুষ্টি যোগানের জন্য কি কোনো রাসায়নিকের প্রয়োজন রয়েছে বা ব্যবহার করব আমরা? না, পুঁইয়ে সাধারণত আপনার বেশি অন্য কোনো রোগের উপদ্রব নেই। হুম। পুঁই গাছ একটু ভিজে মাটি পছন্দ করে। আচ্ছা। হ্যাঁ, আর ভিজে না মাটি থাকলে পুঁইয়ের যে আমরা পাতা দেখি, দেখবেন প্রত্যেকটা পাতাতে বাজারে পুঁইয়ে মানে ওই হলুদ আর লাল লাল টাইপের পাতাতে ডরা ডরা ছোপ ছোপ দাগ হয়ে যায়। আচ্ছা। ওটাতে হচ্ছে মানে জমিটাতে ভিজে ভাব না থাকার জন্য পুঁই গাছে এই পাতাগুলো বেশি নষ্ট হয়ে যায়। পুঁই গাছ একটু ভিজা জমি পছন্দ করে। আচ্ছা, দুটো প্রজাতির পুঁই। হ্যাঁ। আচ্ছা, মাটি উষ্ণ হয়ে যাওয়ার জন্য পাতার রং এরকম হয়ে যায়। হুম, হুম। সেক্ষেত্রে কি করব আমরা? আপনার খুব সময় মতো সেচের ব্যবস্থা রাখতে হবে। হুম। আর কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার পোকামাকড় উপদ্রব হয়, কীটনাশক ব্যবহার করতে হবে। আচ্ছা, এই পোকামাকড় কি ওই পাতাতে আক্রমণ করে না ওই ডাঁটার মধ্যে? না, পাতাতে আক্রমণ করে। পাতাতে আক্রমণ করে। এবার পাতাতে আক্রমণ করার পরে কোনো চাষি যদি সেভাবে অ্যাকশন বা গুরুত্ব না দেয়, পাতা খাওয়ার পরে তখন ওরা অনেক টাইম লাগে, তখন ওরা ডাঁটার দিকে যায়। আচ্ছা, এই লাদেন পুঁই যেটা আমরা বলে থাকি বা মাচাতে যেটা হয়ে থাকে, সেটা তো এই চারা পুঁইয়ের থেকে যেহেতু বড় হয় এবং ওর গুণগত মান বা পুষ্টির চাহিদার পরিমাণও বেশি থাকে, তো সেক্ষেত্রে ওই পুষ্টির মান পূরণের জন্য কি ওতে এর থেকে বেশি পরিমাণ কোনো জলসেচ বা রাসায়নিক ব্যবহার করব? না, চারা পুঁইটা যেমন আমরা 1 ফুটের উপরে বা 2 ফুট 3 ফুটের মধ্যে হলে বিক্রি করে দিই, হুম। তাতে একবার যে জোর দেওয়া হলো জমিতে সেইটাই কাজ হয়ে যায়। হুম। কিন্তু এমনি মাচাতে যখন তুলবেন, তাই এতে মোটামুটি গাছের গ্রোথ দেখে যে আমার চারাতে মাচাতে উঠে গেছে, এখন ঠিকভাবে আমরা গ্রোথ নিচ্ছে নি, গাছ মাচা ভরছে নি, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আপনার মূল সারের প্রয়োজন হয়ে থাকে। যেমন আচ্ছা। একবার দিলেন, মাচা ভরলো, একবার কাটিংয়ের পর দেখেন গাছের রং খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো করে সেরকম ফ্যাকড় নিচ্ছে নি, ছুটছে নি, ভর্তি হচ্ছে নি, তখন আপনাকে আরেকবার সার দিয়ে আর একটু জল বেশি পরিমাণে দিয়ে রাখতে হবে। আচ্ছা, আদর্শ পুঁই চাষের উপযোগী আবহাওয়া কীরকম দরকার? মোটামুটি আমাদের এই গ্রীষ্মকালের সময় লাগালে আমাদের ওই মোটামুটি আষাঢ় মাসের আগে, যখন বর্ষাটা ঠিক মানে ঢোকার আগে, আমাদের মৌসুমী বায়ু ঢোকার আগে লাগানো হলো, তারপর যত বর্ষা আসবে পুঁই তত তাড়াতাড়ি মানে মাচা ওই লাগালেও কি ভরে যাবে, আর চারা পুঁই যেগুলো দৌড়াতে শুরু করে। মানে বর্ষায় ভালো ভরবে, তাই তো? হ্যাঁ। হুম। দিয়ে সেটা ফলন তুলবে কখন? আপনার চারা পুঁই তো আপনার 1 ফুটের বেশি হলে বা 1.5 ফুটের মধ্যে বা তারও বেশি যে যেরকম বড় করে মানে বললেন। চাষির যেরকম মনে হবে হ্যাঁ, যখন, হ্যাঁ, তখন চারা সে পুঁই ফলনটা সংগ্রহ তুলে করে নিল। নিতে আর পারে। মাচায় তুলতে হলে আপনাকে মাচাটা ভরতে হবে। মাচা ভরার পরে ধরুন কিছুটা আপনি কাটিং করলেন, যে কাটিং করার পরে দেখলেন যে আমরা মাচাটা ভরছে নি, তখন হয়তো আরও কিছুটা টাইম দিতে হতে পারে, আর সেক্ষেত্রে কিছু ঘুরে দ্বিতীয়বার সার বা মূল সারের প্রয়োজন হয়ে থাকে। মানে গাছের গ্রোথ হিসাবে আপনাকে সেচ বা মূল সার ব্যবহার করতে হবে। ওই মাচা পুঁইটা বাজারজাত করতে কতদিন টাইম লাগে? মোটামুটি 1.5 মাসের বেশি লাগে। আচ্ছা, আর কতদিন পর্যন্ত ওটা বাজারজাত করার উপযোগী হয়ে থাকে? 5-6 মাসের বেশি। আচ্ছা। আচ্ছা, পুঁই চাষ যে মূল যে গাছটা রয়ে গেল, সেখান থেকেই তো বিভিন্ন শাখা প্রশাখা হ্যাঁ, বের হয়। এবার ওই মূল যে পুঁই শাকটা, গাছটা যেটা, কাণ্ডটা যেটা, ওইটা মানে কি আজীবন থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? না, আপনার একটা মাচায় ধরুন গাছটা পুঁই গাছটা উঠলো, তার থেকে শাখা এভাবে বাড়তে থাকে। হুম। মূল গাছটার ডগও বাড়তে থাকে। কিছুদিন বাদে আপনি বুঝতে পারবেন কোনটা মূল আর কোনটা শাখা প্রশাখা। আচ্ছা। কিন্তু এরপরে কাটিং হতে হতে একটা সময়ের বয়স যখন গাছটার হবে 5 মাস বা 6 মাসের মতো হবে, তখন আপনার গাছটা অলরেডি আপনার লাল মানে ওই একটু মানে শুকনো হতে থাকবে, সরু হতে থাকবে, আস্তে 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 দুর্বল হয়ে নষ্ট হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এই পুঁই গাছটা আপনি যেমন বললেন যে চারা পুঁইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি মাটিতে ড্রাই হয়ে যাওয়ার জন্য গাছের পাতার রং চেঞ্জ হয়ে যায়, ফেড হয়ে যায়। তো সেক্ষেত্রে যে লাদেন পুঁই বা মাচাতে যে পুঁইটা হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমরা মূল ডাঁটাটার জন্যই বেশি প্রেফার করি লাদেন পুঁই। তো এক্ষেত্রে কি কোনো রকম আক্রমণ দেখা যায় এর ডাঁটাতে?
হ্যাঁ, মোটামুটি জমি যদি না ভিজা থাকে, হুম। শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পাতা থেকে ডাঁটাতে আসবে। কিভাবে বুঝবো আমরা? ধরুন পাতাতে তো কালার চেঞ্জ বা ফেড হলে আমরা বুঝতে পারি আক্রমণ হয়েছে, তো ডাঁটাতে কিভাবে বুঝবো যে কোনো কিছু আগে আক্রমণ আপনার হয়েছে? পাতাতে আক্রমণ হবে। আচ্ছা। পাতা দেখবেন যখন খুব আক্রমণ হয়েছে, আপনার ওই যে বললাম ছোপ ছোপ দাগ হয়ে যাবে, হুম। তারপরে আপনার ডাঁটাটা দুর্বল হয়ে যাবে, হুম। তারপর ডাঁটাতেও দেখবে লাল 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 দাগ হয়ে যায়। আপনার ওটাকে ডাঁটাতে আসতে বা মূল কাণ্ডে আসতে সময় বা টাইম লাগে, হুম। তার আগে ওরা পাতা দিয়ে মানে অ্যাকশনটা শুরু করে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ওই রাসায়নিক সারই ব্যবহার করব, না না, মাটিতে জলসেচের কম জল থাকে? সেচটা একটু দিতে হবে। আর হুম। কিছু আমাদের মার্কেটে ওষুধ পাওয়া যায়, ওই মানে লিকুইড, ওই স্প্রের সাথে দিলে গাছটা বেশি সবুজ থাকে, আচ্ছা। পাতাটাও সবুজ থাকে। আচ্ছা, আপনি যেহেতু বলছেন এই পুঁই চাষটা মূলত জলসেচের প্রয়োজন রয়েছে, হুম। তো নির্দিষ্ট কি টাইম রয়েছে যে এতদিন ছাড়া ছাড়া জলসেচ করতে হয়ে থাকে? না, আমরা গ্রীষ্মকালের ক্ষেত্রে লাগালে মাটিকে অলরেডি সব দিন আমাদের যতদিন মানে আমরা চাষটা করব মাটিকে ভিজিয়ে রাখতে হবে। হুম। আর আমাদের বর্ষাকালের ক্ষেত্রে মাটিকে ভিজিয়ে রাখতে হয়নি। আর পুঁই সম্ভবত সাধারণত আমাদের বর্ষাকালেই বেশি হয়ে থাকে। হুম। আর বর্ষাকালে সেচের অতটা প্রয়োজন হয়ে থাকে না। কোনো সময় হয়তো ওয়েদার খারাপ হলো, হুম। বর্ষা হচ্ছে নি, হুম। বর্ষাকাল, সেক্ষেত্রে সেচের প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, তো দুটো ক্ষেত্রেই একই, নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই যেটা আমি আবার ফিরে আসছি এই লাদেন পুঁইয়ের দিকে, তো প্রথমে যেমনটা আপনি বলেছিলেন বীজ সংগ্রহের জন্য আমরা ওই ওর যে মেছড়িটা হয়ে থাকে সেটা আমরা সংগ্রহ করে থাকি এবং আমরা দেখি বাজারেও ওটা বিক্রয় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ওটা সংগ্রহ করব কিভাবে? ধরুন এই মেজরিটা বললেন না, মেজরিটা আসা সম্ভবত এই বর্ষাটা পেরাবে পেরাবে আর শীতটা আসার আগে। আর হুম। শীতে পুরাপুরি শীতে পুরা মেজরিটা থাকে আসে। এই হুম। মেজরিটা হচ্ছে আপনার এই বীজটা আসার আগের মুহূর্ত। এই মেজরিটাও কিন্তু বাজারে ডিমান্ড আছে, ভালো মূল্যে বিক্রি হয়। আচ্ছা। ধরুন অনেক ক্ষেত্রে আপনার বীজের প্রয়োজন নয়, হুম। গাছটা অনেক দিন আপনি লালন পালন করলেন, কেটে বীজলেন, তারপরে গাছ রয়েছে, হুম। তারপরে ওইটা থেকে আপনার এই শীতের আগেরটাই বা শীতের মরশুমে ওই আপনার মেজুরিটা বেরাবে। হুম। ওইটা মোটামুটি শীতের সময় মার্কেটে ভালো মূল্যে বিক্রি হয়। আচ্ছা, তো আমার প্রশ্নটা থাকছে যে এই যে বীজটা সংগ্রহ করব, তো ওখান থেকেই বীজটা আমরা মেচুরি থেকে সংগ্রহ করে হ্যাঁ, রেখে দেবো? অবশ্যই মেজুরিটা আপনার পরিপক্ত হবে, হুম। সবুজ হবে, হুম। সবুজে হয়ে দানার মতো গুটি আসবে। গুটির পরে ওটা দেখবে, তখনই বুঝতে পারবে যে দানাটা কখন পরিপক্ত হয়ে গেছে। ওই দানাটা পেকে আপনার হচ্ছে আপনার লাল টাইপের হয়ে যাবে। আচ্ছা। ঠিক লাল নয়, ঠিক বেগুনি টাইপের হয়ে যাবে। আচ্ছা, ওই বীজটা মানে পরিপক্ক বা তোলবার জন্য কতদিন সময় লাগে বীজটা হওয়া থেকে? ওটা মোটামুটি 1.5 মাসের বেশি লাগে। 1.5 মাসের বেশি, মানে 40-50 দিনের মতো টাইম লাগে, তারপর বীজটার কালার চেঞ্জ হলে আমরা হুম। তুলতে পারি। এটা কেবলমাত্র আমরা লাদেন পুঁই বা মাচাতে পুঁইই দেখতে পাই, তাই তো? যেগুলো মাটিতে বা চারা পুঁই হয়ে থাকে সেক্ষেত্রে কি মেচুরি হয়? না, চারা ওই আমরা লাদেন পুঁইকেও চারা হিসেবে বিক্রি করতে পারি যখন ছোট থাকে। আচ্ছা। আর চারা যে আলাদা পুঁই ওটা নয়, হুম। ওই পুঁইকেই আমরা চারা হিসাবে বিক্রি করি। এতে যখন লাগানোর সময় বীজটার ঘনত্বটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে আপনি ধরুন মাচা আপনি পুঁই বিজবেন নি, আপনি হুম। ছোটোবেলায় বীজ বিজবেন গাছটাকে, সেক্ষেত্রে ওটাকে আমরা চারা পুঁই বলছি। আর আচ্ছা। ওইটা যখন মাচায় উঠছে ওটাকে আমরা মাচায় পুঁই বলছি। আচ্ছা, মানে বীজ সংগ্রহ করার জন্য গাছটা বড় হলে আমরা তবেই সেটা বীজটা সংগ্রহ করতে হ্যাঁ। পারবো, এবং আমরা চারা অবস্থাতেই বিক্রয় করে দিচ্ছি বলে সেক্ষেত্রে বীজটা পাচ্ছি না। না। আচ্ছা, এই লাদেন পুঁই আমরা বাজারজাত করবার জন্য অনেক ফসলেই দেখে থাকি যে আমরা কেটে সঙ্গে সঙ্গে বাজারজাত করতে হয়, তো এক্ষেত্রে কীরকম কি কোনো নিয়ম রয়েছে, না সঙ্গে সঙ্গেই আমরা ডালের যে কাটিং হয়ে থাকে, চারা পুঁই যেগুলো হয়ে থাকে আমরা তুলেই বিক্রয় করতে হবে সঙ্গে সঙ্গে? না, এর পদ্ধতি হচ্ছে ধরুন আপনি কালকে মার্কেটিংয়ে নিয়ে যাবেন, হুম। আপনাকে আজ সকাল থেকে বা সারাদিনের মধ্যে বা বিকাল হলেও পুঁই কেটে ডাঁটা কেটে ওকে মোটামুটি গুছিয়ে রেখে, একে বিশেষ করে বাঁধার প্রয়োজন নেই, কারণ হুম। এটা হচ্ছে কিলো কিলো ওজনে বিক্রি হয়। হুম। কেউ 5 কিলো নিল, কেউ 2 কিলো নিল, সেক্ষেত্রে কোনো তাঁড়ি বাঁধার কোনো প্রয়োজন নেই বা আঁটির প্রয়োজন নেই। একে আচ্ছা। মোটামুটি একটা যেরকম আমরা থলে থাকে না, হুম। বড় যেমন লাউ ডাঁটার বোঝা থাকে, বান্ডিল থাকে বিভিন্ন, হুম। এরকম ভাগ কোনো থাকেনি। হুম। একটা বড় চটের মধ্যে আপনি কেটে মোটামুটি কাণ্ডগুলো গুছিয়ে
বাজারে নিয়ে গেলে আড়তে যেসব মানে পাইকারি জিনিস সবজি বিক্রি পাইকারি হয় তার সাথেই এই পুজো পাইকারি হয়ে যাবে। তবে আলাদা করে একে খাটার দরকার নেই, যেমন তাড়ি করা, আটি করা, বাঁধা, ধোয়া এসব দরকার নেই পুরা। আর হচ্ছে যেহেতু পুঁই মাচায় থাকলে তাতে কাদা বা অন্য কিছু মানে থাকছে না, এতে ধোয়াধুয়িরও বেশি প্রয়োজন নেই। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই যে মেজরি থেকে যে অনেকক্ষণ ধরে শুনলাম, মেজরি থেকে তো বীজ হয়, সেখান থেকে গাছ হয়। তাহলে মানুষ যখন মেজরি থেকেই গাছ পাচ্ছে, তাহলে বীজ কেন কিনবে? বীজের প্রয়োজনীয়তা কোথায়? এটা দুটোর কারণ মধ্যে কি হচ্ছে, পার্থক্য আছে? না এটা কারণ হচ্ছে আপনি যখন ঘরের বীজটা 2-3 বার আপনি লাগাচ্ছেন হচ্ছে, তাতে হচ্ছে ভালো হবে না, তখন আস্তে আস্তে গাছটা সরু হয়ে যাবে ওই গাছের থেকে। যখন বাইরের থেকে যখন বীজটা কালেক্ট করে ঘরের লাগাবে, বীজ মানে বলতে চাইছেন মেজরি থেকে যে আমি যে হ্যাঁ বীজটা হ্যাঁ তৈরি হ্যাঁ করছি? ওটা হ্যাঁ। হচ্ছে নিজে কালেক্ট করে নিজের গাছ থেকে বীজ। হুম। এটা হচ্ছে পরে যেমন যখন নেক্সট চাষ করবেন আগের মতো মোটা বা ফলন পাবেন না, কিছুটা হুম। কমবে। তার বাদেও যদি দ্বিতীয় যেমন সেকেন্ড বারে করবেন যেমন আরও সরু হয়ে যাবে, হুম। এতটা আরও ফলন হবে না। এই ক্ষেত্রে খালি একটা বীজের খালি পার্থক্যের জন্য ফলনটা কিন্তু অনেক বেশি পাবেন যদি বাইরে থেকে বীজটা কালেক্ট করেন। আচ্ছা, নতুন যে সমস্ত চাষি ভাইরা ইচ্ছুক এই পুঁই চাষ বা মালাবার স্পাইনেজ কাল্টিভেশনের জন্য, তাদেরকে আপনি কোনটা সাজেস্ট করবেন, এই চারা পুঁইটা না মাচাতে যে পুঁইটা হয়ে থাকে? না ধরুন এই দুটোরই অনেক ভাগের চাষি আছে। হুম ধরুন কারো খুব কম ওই জমিটাতে অন্য কোনো ফসল বসাবে, হুম তার আগে একটা শর্ট টাইম আছে। হুম ধরুন চারা পুঁইটা তো 30 দিনের মধ্যে হয়ে গেল, হুম আর আমরা মাচার পুঁই আপনার 45 দিন ফের করাতে হবে হুম বা 50 দিন ফের করাতে হবে। হুম সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা সময় লাগছে। হুম সেক্ষেত্রে ধরো জমিটা মানে জাম হয়ে পড়ে রয়েছে, সেক্ষেত্রে কেউ যেসব চাষিদের ক্ষেত্রে ধরুন এই ধানের মরশুমের আগে কেউ কেউ হয়তো চাইছে আমি চারা পুঁইটা তৈরি করে বিক্রি করে দেবো, আমি আলু লাগাবো, তাদের ক্ষেত্রে চারা পুঁইটা বেস্ট হবে। আর কেউ বলছে যে আমার এই ওই মাচাটা করে আমি দীর্ঘমেয়াদীভাবে খালি চারা পুঁইটাই রাখবো, বিজবো, তাদের ক্ষেত্রে তোমার ওই মাচার পুঁইটাই বেশি লাভবান হবে। আচ্ছা, মানে অল্প সময়ের জন্য চারা পুঁইটা লাগাতে পারে যারা মনে করে যে এটা মানে পেশা হিসাবে দীর্ঘ সময় ধরে বিক্রয় করতে ইচ্ছুক, তার মাচা, তারাই মাচা পুঁইটা করে। এছাড়াও আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে এই পুঁইয়ে কিন্তু সব থেকে বেশি ক্যালসিয়াম রয়েছে, এবং যার জন্য বেশি আমরা প্রেফার করে থাকি এই লাদেন পুঁইকে, কারণ এর যে ডাঁটাটা রয়েছে এটা একটু বলিষ্ঠ হয়ে থাকে, মোটা হয়ে থাকে। অনেক ধন্যবাদ শ্রী সমীর ঘোষ মহাশয় আপনাকে, আমাদের সাথে অনেকক্ষণ উনি সময় ব্যয়িত করলেন এবং অনেক কিছু আমাদের বললেন এই পুঁই শাক চাষের পদ্ধতি নিয়ে। ভালো থাকবেন। আবারও পরে কোনো এপিসোডে আপনাকে পাবো আমাদের এই বেতার বিদ্যাসাগর স্টুডিওতে, এই প্রত্যাশা রাখছি। এখানেই শেষ হলো ম্যাটিক্স নমস্কার। কৃষি পাঠশালার আজকের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আরজে সুমন, এছাড়াও আমার সাথে ছিল আরজে অনুরেখা। শুনতে থাকুন 90.8 বেতার বিদ্যাসাগর। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।